চলে এলাম আমাদের নিয়মিত আয়োজন আমাদের সিনেমায়। আমাদের আজকের অতিথি যিনি অ্যারোনা, আবৃত্তিকার, অভিনয় শিল্পী এবং বাংলা চলচ্চিত্রের একজন অন্যতম ভালো সমালোচক। আমরা আহ্বান করছি আপাকে আমাদের অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় মানে বাংলা চলচ্চিত্রের ড্রিম গার্ল বলে খ্যাত অলিভিয়া গোমেজ, যিনি পরবর্তী সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করে অলিভিয়া নামে পরিচিত হয়েছিলেন। আপা, অনেক ধন্যবাদ। অলিভিয়া আমাদের দেশের একজন উজ্জ্বল তারকা এবং তিনি যে বললে যে ড্রিম গার্ল তো বটেই, এবং তিনি সেই আমাদের চলচ্চিত্রকে মাতিয়ে রেখেছিলেন একদম, কি বলবো, ইন্টারন্যাশনালি, একদম বৈশ্বিকভাবে তিনি, আমি বলবো, একজন শিল্পী যিনি দেশের দর্শক এবং এই উপমহাদেশের সমস্ত দর্শককে তৃপ্ত করেছেন, আনন্দে ভাসিয়েছেন। তিনি, তার কথা বলতে গেলে যে তিনি একজন বাংলাদেশের মানুষ নন বলতে গেলে। তিনি জন্ম নিয়েছেন সেই ইন্ডিয়ায়, গোয়াতে, এবং পরে দেশ বিভাগের পরে তারা করাচিতেও ছিলেন। তো তার বাবা মা সেই সূত্রে পরে তারা বাংলাদেশে আসেন, এবং বাংলাদেশে এসে তিনি কিন্তু নানা পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। রিসেপশনিস্ট ছিলেন পূর্বানী হোটেলে, যেহেতু তিনি দীর্ঘাঙ্গী ছিলেন এবং দেখতে চমৎকার স্টাইলিশ ছিলেন, যার কারণে তাকে কিন্তু মানে এসব পেশায় সহজেই লুফে নেওয়ার কথা। এবং এই অভিনেত্রী অলিভিয়া, তিনি তখনই তরুণী বয়সেই কিন্তু অনেক বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন, মডেল ছিলেন, এবং তারপরে আস্তে আস্তে তিনি চলচ্চিত্রের সাথে সংযুক্ত হলেন। আপা, ওই অনুষ্ঠান শুরুর আগে আপনি বেশ কিছু গানের কথা বলছিলেন অলিভিয়ার। আমরা একটু গান দিয়ে শুরু করি, আপনি 2 লাইন যদি গাইতেন। আচ্ছা, মনে পড়ছে একটা গানের কথা। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মনে কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজে তো কিছুই বুঝি না। ও কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজে তো কিছুই বুঝি না। হ্যাঁ, অলিভিয়ার জন্মটা হয়েছিল 1953 সালে, কিন্তু ঘটনাচক্রে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে 1953-তে তার জন্ম, এবং উনি এই জীবনে যত অভিনয় করেছেন সেই চলচ্চিত্রের সংখ্যা হচ্ছে 53। 1953-তে ওনার জন্ম, 53টা সিনেমা। এটা একটা কোইন্সিডেন্ট। এরপরে উনি আসলে সিনেমাতে আর সম্পৃক্ত হননি। উনি বাংলাদেশে এসে ওই পূর্বানী হোটেলে যখন কাজ করতেন, সেই সময়টায় এস এম শফির সাথে ওনার পরিচয়। সময়ে এস এম শফি তাকে ছন্দ হারিয়ে গেল বলে একটা সিনেমাতে কাস্ট করে, এবং তারা বিয়ে করেন। সেই বিয়ের দাম্পত্য জীবন বেশ সুখেরই ছিল, এবং যখন এস এম শফি চলচ্চিত্র থেকে বিদায় নিলেন, আলটিমেটলি পৃথিবী থেকে চলে গেলেন, এরপরে আসলে তার আর ব্যাক করা হয়নি চলচ্চিত্রে। হ্যাঁ, তিনি বেশ বিরতি দিয়ে শুরু করতে চেয়েছিলেন, কিন্তু তার স্বামীর অকাল প্রয়াণে তিনি আর হয়তো মন তার দুঃখে ভারাক্রান্ত ছিল, বা যে কোনো কারণেই হোক তিনি আর চলচ্চিত্রে আসতে পারেননি। তো তিনি চলচ্চিত্রে আসলে আসলে আমাদের চলচ্চিত্র ঋদ্ধ হতো, কারণ তার মতো একজন শিল্পী সেই সময়ে চিন্তা করা যায়, যখন সাদা কালো এবং রঙিনের সংযোগ সময় যেটা, সেটা কিন্তু তারা আমাদের দেখেছেন, এবং এত চমৎকারভাবে তিনি সেই সময়ে যে একদম ছোট ফ্রক পরে, কখনো বিকিনি পরেও তিনি দুটি গানে অংশ নিয়েছেন। তো সেটা দেখে মানে আমার কাছে মনে হয় যে একদম কন্টেম্পোরারি, মানে একটা পালসকে তিনি ধারণ করতেন, এবং অনেক আগে অগ্রসরমান ছিলেন তিনি যুগের থেকে। তো যার কারণেই তার এই চমৎকার অভিব্যক্তি আমরা দেখতে পাই, এবং একদম মিশে যাওয়া, চরিত্রের সাথে একদম মিশে যাওয়া। এবং এস এম শফি যে তাকে অনেক
সিনেমায় নিয়েছেন বা ব্রেক দিয়েছেন। শুধু সেটাই নয়, তিনি কিন্তু অনেক প্রযোজকের অনেক, অনেক। ছবিতে অভিনয় করেছেন এবং দাপিয়ে অভিনয় করেছেন। না, ওনাকে ড্রিম গার্ল বলা হয় আসলে ওই কারণে হয়তো, কিন্তু এর বাইরে যদি বলি উনি অভিনেত্রী হিসেবে কিন্তু দুর্দান্ত ছিলেন। উনি দেখতে খুব সুন্দর ছিলেন। এখন ড্রিম গার্ল বিষয়টা আসে আসলে মাসুদ রান সিনেমার পর থেকে, মাসুদ রানা সেই সিনেমায় উনি হাঁটুর উপরে ওনার কাপড় তুলেছিলেন। তো সেই সময় এটা আসলে কল্পনা করা যেত না আর কি ওই সময়টায়। তো উনি যেহেতু আধুনিক মনস্কা ছিলেন, সেই ক্ষেত্রে উনি এইটা পালসটা নিয়েছিলেন সেই সময়টা, যেটা বললেন দর্শকের পালসটা, এবং উনি এটা করেছিলেন। এরপর থেকেই ওনার আসলে এই এটার নাম হয় আর কি ড্রিম গার্ল। সত্যি। হ্যাঁ। আর তিনি তো সামাজিক অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন, যে গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করেছেন, নিপাট একদম গৃহিণী বা বোন চরিত্রে অভিনয় করেছেন। সব কিছুতেই তিনি উতরে গিয়েছেন এবং একদম মানে কি বলবো, সুপার গ্ল্যামারাস যে চরিত্রগুলো সেগুলো তিনি মানে অন্য অন্য মাত্রায় নিয়ে গেছেন, যেটার মধ্যে আছে নান্দনিকতা, যেটার মধ্যে যেতে পারতো যে গ্ল্যামারাসটাকে অন্যভাবে হয়তো এস্টাবলিশড করা যেত, কিন্তু তিনি কিন্তু একদম মানে যুগের থেকে অনেক যুগ পেরিয়ে আমাদেরকে সেই বিনোদনটা দিয়েছেন, যেটা হয়তো তখন অনেক দর্শক ভাবতে পারতো যে তিনি খুব একটা উচ্ছৃঙ্খল মতো চরিত্র, কিন্তু আসলে এখন আমরা দেখি যে তিনি একদম মানে যুগোত্তীর্ণ একজন অভিনেত্রী, এবং সেই যে চমৎকার চমৎকার গান দুই একটি আমরা পাই। আয় রে মেঘায় রে বন্ধু ঘুমিয়ে আছে। ফিরে চল রে গুনগুন গুঞ্জনে ঘুম দিয়ে যায় রে। ধীরেন হ্যাঁ, ছবির গান এটি, এবং খুবই চমৎকার সিনেমা, খুবই এবং চমৎকার। এত সুন্দর দৃশ্যায়ন, মানে ওয়াসিম, অভিনেতা ওয়াসিম, তিনি আবেগে আপ্লুত, এবং সেখানে একদম একদম ইনোসেন্সি, যেমন তিনি গ্ল্যামারাস চরিত্রে ছিলেন তেমন এক গভীরতম একটা প্রেমের অনুভব আমাদেরকে দেয়। যেমন গানের কথা, সুর, রুনা লায়লা গেয়েছেন সেই মানে বিস্ময়কর কণ্ঠে, এবং সেটি দৃশ্যায়ন করেছেন এবং তাতে অভিনয় করেছেন অলিভিয়া। চমৎকার চমৎকার সেটি। না, একটা আরেকটা বিষয় আছে এটার মধ্যে, যে তাকে বলা হয় যে সেই সময়কে একটু খোলামেলা অভিনেত্রী, মানে উনি পোশাক আশাকে খুব খোলামেলা ছিলেন। মজার ব্যাপার হচ্ছে পরবর্তী সময়ে যাকে একটু বেশি খোলামেলা বলা হয় সেটা আমাদের অঞ্জু ঘোষ, এবং এরপরে আরও অনেকেই। কিন্তু এই দুইজনেরই সাথে ভালো জুটি কিন্তু ছিলেন ওয়াসিম। মানে অলিভিয়ার সাথে ওয়াসিমের অনেক ভালো সিনেমা আছে, রসায়ন। অনেক, এবং অঞ্জু ঘোষের সাথে ওয়াসিমের সিনেমার অনেক ভালো সিনেমা আছে। তো আপনার কাছে কি মনে হয়, মানে শুধুমাত্র ড্রিম গার্ল, শুধুমাত্র খোলামেলা এই তো নয়, এর বাইরে তো অনেক কিছু আছে? অবশ্যই, এবং তিনি কিন্তু ওয়াসিম ছাড়াও নায়ক রাজ্জাকের সাথে অভিনয় করেছেন, আলমগীরের সাথে অভিনয় করেছেন, জসিমের সাথে অভিনয় করেছেন, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানা, অনেক অনেক সুপার ডুপার হিট ছবি তিনি আমাদেরকে দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। সে অর্থে তিনি একজন মানে বহুমাত্রিক অভিনেত্রী, এবং বলবো যে সেই সময়ে তার মতো একজন অভিনেত্রী এই ইন্ডাস্ট্রিতে একটি দুর্লভ জ্যোতিষ্ক বলবো, এবং তিনি কিন্তু এমন একটা স্মার্টনেস তার মানে উপস্থাপনে দিয়েছেন, বোঝাই যায় না যখন তিনি একদম গ্রামের জঙ্গলের মধ্য দিয়ে নাচ করতে করতে যাচ্ছেন, বা ওই যে যত ফুল যত তারায় আছে, মাথায় মাথায় যত চুল আছে, ততদিন ও ততদিন বেঁচে থাকো রাজার কুমার, ও ততদিন বেঁচে থাকো রাজার কুমার। তখন চলচ্চিত্রে একটা মূল্যবোধ ছিল, এবং সেই রাজার কুমারকে তিনি অভিষেক করার জন্য তাকে ডান্সার হিসেবে আনা হয়েছে, এবং তাদের গ্রুপ নাচছে। তখন কিন্তু অলিভিয়া একেবারেই একদম সাধারণ একটা চরিত্র, তখন আমাদেরকে ওই যে বেদের মেয়ে জ্যোৎস্নার অঞ্জু ঘোষের কথা মনে করিয়ে দেয়, যে রাজকীয়ভাবে তারা যখন উপস্থাপন করেন নাচ, এবং সেখানে একটা মানে কি বলবো মূল্যবোধের কথা, যে যত মাথায় যত চুল আছে ততদিন যেন রাজার কুমার বেঁচে থাকে, এবং সেখানে একটা মানে ভালো মন্দ দর্শকদের মধ্যে সেই সঞ্জীবিত করা, এবং সাদা কালো দুটো আলাদা জিনিস, সেটা কিন্তু এই চলচ্চিত্রগুলোতে আমাদেরকে শিখিয়েছে, এবং আমাদের সোসাইটিকে একটা ভালো মাত্রা দেওয়ার জন্য বাংলা সিনেমা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং অলিভিয়া তো অবশ্যই তিনি আমাদের এই অগ্রযাত্রার একজন
অন্যতম নাম। একটা কথা আসলে হয়তো আপনাকে মানে ভুলে গেছেন বলতে, সেটা খুবই আমার একটু বলতে গিয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি একজন অভিনেতাকে ভীষণ পছন্দ করি, ভীষণ পছন্দ করি মানে উনি মহানায়ক, বাংলার মহানায়ক। আমি এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে উত্তম কুমার, হ্যাঁ, একমাত্র অভিনেত্রী বাংলাদেশের যিনি উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন বন্যিশিখা চলচ্চিত্রে। বন্যিশিখা। মানে এইটা কত বড় অ্যাচিভমেন্ট একজন শিল্পীর জন্য, কত বড় সুযোগ, এটা আসলে আমরা ইমাজিন করতে পারবো না। সত্যি। ববিতা অভিনয় করেছিলেন অশনি সংকেতে এবং উনি অভিনয় করেছিলেন বন্যিশিখায়। এই দুইজনই আসলে বেসিক্যালি মানে ওই সময়টায় মানে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে আসলে যে আন্তর্জাতিক যে এরেনা, সেই এরেনায় পৌঁছে গিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে অলিভিয়ার বিশাল অবদান আছে। নিশ্চয়ই, সেটা তো অস্বীকার করার কোনো উপায়ই নেই, এবং সেটা আমরা স্বর্ণাক্ষরে লিখে রেখেছি যে উত্তম কুমার, ভাবা যায় সেই সময় উত্তম কুমার এর সাথে অভিনয় করার মতো দক্ষতা বা হিম্মত কয়েকজন নায়িকারই ছিল, এবং তারা সুযোগ পেয়েছিলেন, সৌভাগ্যবতী বলবো অলিভিয়া, এবং সেখানে চমৎকারভাবে তিনি সেই চলচ্চিত্রে রূপায়ণ করেছিলেন। উনি তো বেশ কিছু ভালো অন্য ধরনের সিনেমা করেছেন, বেদিনের মতো সিনেমা। হ্যাঁ হ্যাঁ, বেদিন বেদিন। কথা যেন যে বলিস না, মনের মতো তো চলিস না, তুই যেন কেমন সয় না। হ্যাঁ, ওই যে বলছিলেন একটা গান দিয়ে শেষ করবেন হ্যাঁ। অনুষ্ঠানটি। বেদিন চলচ্চিত্রে, এবং খুবই জনপ্রিয় গান, এখনো পর্যন্ত এই গানটার মানে আবেদনটা শেষ হয়নি, ফুরায়নি। না তোকে নিয়ে করি কি এখন, বিশেষ করে মানে রুনা লায়লার কণ্ঠেও তার লিপ খুব যেত, কারণ খুব মানে একটু রোমান্টিক এবং খুব গ্ল্যামারাস লুক যেমন তার ছিল, রুনা লায়লার কণ্ঠস্বরও তেমন যেন একদম মনে হতো যে তিনিই গাইছেন। আমরা এই অভিনেত্রীকে তার কাজের মাধ্যমে স্মরণ রাখবো এবং আমরা তার মানে আরও দীর্ঘায়ু কামনা করি, এবং যদি কখনো সম্ভব হয়, উনি কখনো যদি আবার কোনো চলচ্চিত্রে নিজের মুখ দেখান, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো তার প্রতি। সত্যি সত্যি বলেছো। আর এই অলিভিয়া তো এখনো আমাদের জীবন্ত কিংবদন্তি। তিনি শুনেছি বনানীতে থাকেন, ঢাকা। তো যদি অলিভিয়া আমাদের মানে এই ছোট অনুষ্ঠানটি দেখে থাকেন বা শুনে থাকেন, আমরা অত্যন্ত গৌরব বোধ করব, এবং যদি কখনো তার সুযোগ হয়, তাকে একটি ফুল দিতে চাই এবং জানাতে চাই, অলিভিয়া, আপনাকে আমরা অনেক ভালোবাসি।